16 নম্বর কি বলছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে আমাদের বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। এখন আমাদের প্রশ্ন, তালিকা পদ্ধতি বিষয়টা কি? হ্যাঁ, আমি তোমাদের বেসিক ক্লাসে কিন্তু বুঝাই দিয়েছিলাম, ক্লাস 1-এ। তালিকা পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে তোমার উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং এগুলা এরকম দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে। হ্যাঁ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে, ওইগুলাই হচ্ছে তোমার কি তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি, যে পদ্ধতি তোমার বিভিন্ন শর্তের মাধ্যমে দেওয়া থাকবে। এই যে এখানে দেখো বিভিন্ন শর্ত আছে। তো আমাদের মূলত এই প্রশ্নটা আছে সেট গঠনে, আমাদের বলছে কিসে করার জন্য, তালিকা পদ্ধতিতে করার জন্য। তোমাদের প্রশ্নে এটা কিন্তু ক নাম্বার প্রশ্নে আসবে, বুঝছো? ক নাম্বার প্রশ্নে আসবে। হ্যাঁ, ক নাম্বার প্রশ্নে আসবে। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। ক নম্বরে বলছে এক্স যেন, এই যে দুইটা ডট, এটা হচ্ছে যেন বা ইংলিশে সাজ দ্যাট। এক্স যেন এক্স হচ্ছে কি বিজোড় সংখ্যা। তো আমরা তো বিজোড় সংখ্যা, আমাদের কনসেপ্ট ক্লিয়ার। 1, 3, 5, 7, 9, 11 এই টাইপের গুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এবং এই যে এক্স এর মানগুলাই হবে বিজোড় সংখ্যা, এবং এক্স এর যে মানগুলা এগুলা 3 থেকে বড় হবে, এবং 15 থেকে এক্স এর মানগুলা কি হবে, ছোট হবে। এটা তো আমাদের ক্লিয়ার, এটা ছোট হবে, 15 থেকে এক্স এর মানগুলা ছোট হবে। এখন এই কথাটা আমাদের বাংলায় লিখে দিতে হবে। এখানে যে সেটটি, এখানে সেটটি কি, এখানে সেটটি 3 থেকে বড়। এক্স এর যে মানটা এটা কি হবে, 3 থেকে বড়। আমরা দেখতে পারতেছি, বাংলায় প্রকাশ করব 3 থেকে বড়, এবং এক্স এর মানটা কি 15 থেকে ছোট। 15 থেকে ছোট বিজোড় সংখ্যার সেট। বিজোড়, এই যে বিজোড় সংখ্যার কি, বিজোড় সংখ্যার সেট। বুঝতে পারছো? এখন আমরা নির্ণয় সেটটা লিখে দিব। নির্ণয়, এই যে নির্ণয় সেট। দেখো আমরা সেটটা কি লিখতে পারি, 3 থেকে বড় এক্স এর মানটা হবে 3 থেকে বড় বিজোড় সংখ্যা কি 5, দেন 7, দেন কি 9, 11, তারপর 13, আর কি হবে না 15 থেকে ছোট বলছে, 15 থেকে ছোট বলছে, তো 13 পর্যন্ত। এই যে এটাই হচ্ছে আমাদের উত্তরটা। তো খ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, বলছে এক্স সাজ দ্যাট এক্স, বা এক্স যেন এক্স, এক্সটা হবে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। মৌলিক গুণনীয়ক মানে কি, মৌলিক সংখ্যা তো আমরা এর আগের ক্লাসে জানছি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইগুলোই মৌলিক সংখ্যা। আর মৌলিক গুণনীয়ক বলতে কি, কোন একটা সংখ্যাকে ধরো, এই এখানে আমি একটা সংখ্যা ধরলাম 48। হ্যাঁ, 48। এখন 48 সংখ্যাকে আমাদের মৌলিক সংখ্যা দিয়ে, 48 সংখ্যাকে যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওইগুলাই হবে 48 এর মৌলিক গুণনীয়ক। গুণনীয়ক বলতে কি, ভাগ করা যায় যেগুলা দ্বারা ভাগ করা যাবে 48 এর মধ্যে। তো আমরা এখানে মূলত দেখি, এখানে দেখলে বুঝতে পারবা। এখানে সেটটি হবে 48 এর কি মৌলিক গুণনীয়কের গুণনীয়ক সমূহের কি, আচ্ছা সেট। এখন আমাদের কথা হইছে 48 এর মৌলিক গুণনীয়ক গুলো বের করতে হবে। শর্টকাট টেকনিক দিচ্ছি, দেখো। তো 48 একে 48, দেখছো? দেন 2 দ্বারা 48 এর মধ্যে ভাগ যায় কিন্তু 24 দুগুণে 48, এভাবে বের করবা, তাহলে ইজি হবে। 3 দ্বারা কি 48 এর মধ্যে ভাগ যায় 3 ষোলো 48, যেই ভাগফলটা বের হবে ওইটা ডান পাশে লিখে দিবা। 4 দ্বারা যায় কিন্তু 4 12 48। হ্যাঁ, তো এখন আমাদের এইগুলার মধ্যে যেগুলা মৌলিক সংখ্যা, একটা জিনিস দেখো, যে 1 2 3 4 12 6 24 48, প্রশ্ন যদি বলতো যে গুণনীয়ক গুলো লেখার জন্য, তাহলে এইগুলা লিখতাম। কিন্তু আমাদের একটা শর্ত দিছে, মৌলিক গুণনীয়ক, জাস্ট গুণনীয়ক গুলো হবে মৌলিক সংখ্যাগুলাই। তো নির্ণয় সেটটা হবে তাহলে কি, মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হচ্ছে 2, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। দেন 3, 4 তো যৌগিক সংখ্যা, 12 যৌগিক, 16 যৌগিক, 24 যৌগিক, 48 যৌগিক। রাইট অ্যান্সার হচ্ছে 2 3। বুঝতে পারছো? গ নাম্বার প্রশ্নে কি বলছে, এক্স যেন এক্সটা হবে 3 এর গুণিতক। গুণিতক বলতে কি, নামতা। কার নামতা? 3 এর নামতা। এবং এই যে নামতা, দেখো গুণিতকের কিন্তু শেষ নেই। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, এভাবে কিন্তু চলমান, অসীম পর্যন্ত এটা চলবে, এর কোনো শেষ হবে না। আচ্ছা,
এখন 3 এর গুণিতক বলছি, কিন্তু এর একটা নির্দিষ্ট সীমা বইলা দিছে যে এক্স এর যে মানগুলো আমরা বসাবো ওইটা হবে 36 থেকে ছোট। এই যে একটা মাথা কোন দিকে, এক্স এর দিকে না, তার মানে 36 থেকে এক্স এর মানগুলো হবে ছোট। এখন আমরা এটা করে ফেলি। দেখো এখানে এখানে সেটটি 3 এর গুণিতক, হ্যাঁ 3 এর গুণিতক এবং কি এবং 36 থেকে বইলা দিছে এক্স এর মানটা কি হবে, ছোট হবে। জাস্ট আমরা তো এই দেখলেই বুঝি শর্তটা কি বলছে। সেটটি কি 3 এর গুণিতক এবং 36 থেকে ছোট হবে। তো নির্ণয় সেটটা কি হবে তাহলে? নির্ণয় সেটটা দেখো, আমরা 3 এ নামতা করি। 3 একে 3 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, তারপর 3 12 36। 36 কিন্তু আমরা লিখবো না। 36 লিখলে দেখো এটা হচ্ছে না, কারণ আমাদের এক্স এর মানগুলো, এগুলো তো এক্স এর মানগুলো কি হবে, 36 থেকে ছোট হবে। তো 36 নিলে হবে না, আমাদের জাস্ট অ্যান্সারটা এই 33 পর্যন্তই। বুঝছো? তো আমরা ঘ নাম্বারটা দেখি। দেখো এই যে এক্স যেন এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমাদের প্রশ্ন, পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমরা তো ক্লাস 6 থেকে সংখ্যা রেখা সম্পর্কে জেনে আসছি। তো সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা কি জানি? এটা ধরো একটা সংখ্যা রেখার মাঝখানে থাকে শূন্য, দেন বাম দিকে হয় ঋণাত্মক মানগুলো, হ্যাঁ -1 -2 -3 এভাবে কিন্তু বাড়তে থাকে। আর ডান দিকে হয় কি ধনাত্মক মানগুলো 1 2 3 4 5 এভাবে চলমান। হ্যাঁ, বুঝতে পারছো? তো আমাদের এখানে পূর্ণ সংখ্যা বলতে এই যে সংখ্যা রেখার এইগুলাই বোঝায়। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাকে কি সংখ্যা বলে? পূর্ণ সংখ্যা। ইচ্ছে করলে তোমরা খাতায় নোট করে রাখতে পারো যে পূর্ণ সংখ্যা কাকে বলে। তো আমাদের এখানে প্রশ্নে কি বলছে যে এক্সটা হবে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আমরা যে এক্স এর মানগুলা বসাবো, আমরা তো অঙ্কে এই এক্স এর মানই বসাই, এই চলকটার মানই বসাই। তো এই মানটা হবে পূর্ণ সংখ্যা, মানে শূন্য থাকবে, আবার এই প্লাসের মানও থাকবে, আবার মাইনাসের মানও থাকবে। ওকে, এবং একটা শর্ত দিয়ে দিছে যে তুমি যে এক্স এর মানটা নিবা, এটার এক্স এর উপর দেখো স্কোয়ার আছে, মানে বর্গ করলে এক্স এর যে মানটা আমি বসাবো যেন বর্গ করলে 10 থেকে এই এক্স এর মানটা ছোট হয়। হ্যাঁ, যেমন ধরো আমি এক্স এর জায়গায় 1 বসালাম, 1, এখন 1 এর উপর স্কোয়ার দিই। তো 1 এর উপর স্কোয়ার মানে এর অ্যান্সারটা তো 1, দুইটা 1 গুণ দিলে 1। এখন 1 থেকে কি এই 10 থেকে কি 1 ছোট না? হ্যাঁ, এই শর্তটা কিন্তু মানছে, তার মানে নেওয়া যাবে। আবার ধরো আমি 4 দিলাম, 4 এর উপর স্কোয়ার আছে, 4 4 16। তো আমাদের শর্তটা তো ছিল এইভাবে 16, তারপর এই চিহ্নটা দেওয়া আছে, দেন 10 দেওয়া আছে। তো একটা মাথা কোন দিকে? 16-র দিকে না? তার মানে 16টা কিন্তু বড় 10 থেকে, এটা হবে না। জাস্ট আমাদের বর্গটা করলে যেন 10 থেকে ছোট হয় অ্যান্সারটা। তো এইরকম মানগুলাই আমাদের নিব, এবং মানগুলো অবশ্যই প্লাস মাইনাসের হতে হবে। আর একটা কথা বলে রাখি, +-1 দিলাম, +-1 না 2 দিই, +-2 দিলাম, দেন স্কোয়ারে বললাম যে +-2 এর উপর স্কোয়ার, এটার বর্গ করো। প্লাসের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, +2 এর উপর স্কোয়ার মানে +2 এর যদি বর্গ করি আমরা রেজাল্টটা কিন্তু 2 দুগুণে 4 পাচ্ছি। আর প্লাসের উপর স্কোয়ার, প্লাসও তো দুইবার, তো দুইটা প্লাস যদি গুণ করি অ্যান্সারটা কিন্তু প্লাসই হয়। তো এই ক্ষেত্রে প্লাস দেওয়ার দরকার নেই, দিলেও সমস্যা নেই। আচ্ছা, দেন আমি যদি বলি -2 এর বর্গ করো, তখন -2 এর বর্গ করো, তখন কি করবা? 2 দুগুণে 4, অ্যান্সারটা 2 তো দুইবার, 2 দুগুণে 4 হইলো। মাইনাসও তো দুইবার, কারণ মাইনাসের উপরও তো স্কোয়ার আছে। তো দুইটা মাইনাস যদি গুণ করি, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। দেখছো তো, বর্গের সময় প্লাস মাইনাস কোনো প্রভাব ফেলে না, অ্যান্সারটা আমাদের প্লাসই আসে। এখন আমরা এই অঙ্কটা সলভ করি। তো এখানে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। হ্যাঁ, তো আমি জাস্ট একটা অনুমান ধরে নিচ্ছি আর কি, পূর্ণ সংখ্যাটা এরকম হতে পারে -3 -2 -1 দেন 0 1 2 3। সংখ্যা রেখার মধ্যে যেগুলো থাকে এরকম একটা জাস্ট এক্সাম্পল দিলাম যে পূর্ণ সংখ্যাগুলো এরকম টাইপের। হ্যাঁ, তো আমাদের এখন মূল কাজ শুরু হবে। সুতরাং দিলাম x = 0, আমরা 0 দ্বারা শুরু করব, কারণ 0টা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা। তো 0 দিলাম, x = 0 হলে, অর্থাৎ x এর মান যদি আমরা 0 বসাই, তো আমাদের শর্তটা কি আছিল? এটা ছিল না x²। এই যে x² তুলবো সুন্দর করে, দেন x এর মান আমরা কি ধরছি? 0 ধরছি না? তো 0 বসাবো, দেন উপরে কি দিব? স্কোয়ার দিব। এখন দুইটা 0 যদি তুমি গুণ দাও, অ্যান্সার তো 0ই বের হবে। এই যে 0 লিখলাম, তারপর তুমি এই চিহ্নটা দিবা। হ্যাঁ, চিহ্নটা দিলাম, 10 দিলাম। হ্যাঁ,
শূন্য চিহ্নটা দিলাম, দেন 10 দিলাম, অর্থাৎ শূন্য লেস দেন কি 10 দিলাম। হ্যাঁ, 10 দিলাম। এখন শূন্য থেকে কি 10টা বড়? হ্যাঁ বড়, শূন্য থেকে 10টা বড়। এটা কিন্তু আমাদের ঠিক হয়েছে, আমাদের এই শর্ত মতে কিন্তু এটা ঠিক আছে। কারণ শর্তে বলছে যে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স এর বর্গ করলে যেন 10 থেকে মানটা ছোট হয়। বুঝতে পারছো? একটা মাথা কোন দিকে? এই যে এক্স এর দিকে, একটা মাথা দেখো এক্স এর দিকে আছে, তার মানে 10 থেকে এক্স এর মানগুলা কি হবে? ছোট হতে হবে। এখন 10 থেকে তো এই শূন্যটা ছোটই, তার মানে এইটা আমাদের অ্যান্সারে জায়গা করবে। তো এখন আমরা এক্স সমান কি ধরবো? আমরা শূন্য ধরেছি, এখন আমরা প্লাসের 1 ধরবো, মাইনাসের 1 ধরবো। এক্স এর মান এখন প্লাস মাইনাস 1 ধরলাম। তোমাদের প্রশ্ন হতে পারে যে প্লাস মাইনাস 1 কেন ধরা হইল? আমি তো প্লাস 1 মাইনাস 1 এভাবে করতে পারি, প্লাস 1 দিতে পারো, মাইনাস 1 দিতে পারো, এইভাবে অঙ্কটা বড় হবে। তো আমরা একসাথে করবো, কারণ এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হইলে প্লাস মাইনাস একসাথে হয়, অর্থাৎ 1টা প্লাসেরও হবে মাইনাসেরও হবে, আমরা জানি। তো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হলে আমাদের শর্তটা কি ছিল? এক্স স্কোয়ার। এখন এক্স এর বর্গ করব আমরা। হ্যাঁ, তো এক্স এর জায়গায় আমরা প্লাস মাইনাস 1টা বসাবো। দেখো প্লাস মাইনাস আমরা যে মানটা ধরবো এটা বসাই দিই না, দেন উপরে বর্গ করব। এখন দেখো আমরা জানি যে বর্গ করার সময় প্লাস মাইনাস কোনো সমস্যা না, আমাদের অ্যান্সার আলটিমেট অ্যান্সারটা আমাদের কি বের হয়? 1ই বের হয়। তো 1 এর উপর স্কোয়ার মানে দুইটা 1 গুণ দিলে তো 1ই হবে। তো আমাদের প্লাস মাইনাস নিয়ে টেনশন করার দরকার আছে নাই কিন্তু, কারণ বর্গ করলে আমাদের প্লাসও প্রভাব ফেলে না, মাইনাসও প্রভাব ফেলে না, দুটোটার অ্যান্সার প্লাসই বের হয়, টেনশন করার দরকার নেই। আর আমাদের শর্তটা কি ছিল? এই যে শর্তটা ছিল লেস দেন 10। হ্যাঁ, তো আমাদের শর্ত অনুসারে দেখো তো ঠিক আছে কিনা। 10 থেকে তো 1টা ছোট, একটা মাথা কোন দিকে? 1 এর দিকে, তার মানে আমরা অ্যান্সারে এইটাও নিব, 10 থেকে 1টা ছোট। আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে, শর্ত অনুসারে আমাদের অ্যান্সারটা ঠিকই আছে। এক্স এর মান এখন প্লাস মাইনাস 1 এর পর আমরা এখন ধরবো প্লাস মাইনাস 2। হ্যাঁ, প্লাস মাইনাস 1 এর পর কি যাবে? প্লাস মাইনাস 2 হলে। তো দেখো এই যে এক্স স্কোয়ার, এখন এক্স এর জায়গায় আমরা প্লাস মাইনাস 2 বসাবো, আর উপরে তো স্কোয়ার আছে, তো 2 এর উপর স্কোয়ার, 2 দুগুণে 4, প্লাস মাইনাস নিয়ে টেনশন নেই, আমাদের অ্যান্সার প্লাসই বাইরে। আর প্লাস দেওয়ার দরকার নাই, বুঝছো? প্লাস বের হলে প্লাসটা দেওয়ার দরকার নেই, কারণ কোন একটা সংখ্যার সামনে আবার এমনিতেই বুঝে এটা প্লাস আছে, আমাদের দরকার নাই যে দিয়া প্লাস বোঝানোর, ঠিক আছে? তো তারপর আমাদের শর্তটা কি ছিল? এভাবে ছিল না, 4 থেকে কি 10 বড়? আমাদের যে বর্গ করে অ্যান্সারটা পাইছি 4 থেকে তো এই যে 10টা বড়, দুইটা মাথা কোন দিকে? 10 এর দিকে, আমাদের শর্ত অনুসারে তো এটা হইছে। বুঝছো? হ্যাঁ, আচ্ছা আমি আরেকবার দেখাই। এক্স ইকুয়ালস টু, এখন আমরা প্লাস মাইনাস 3 ধরছি। প্লাস মাইনাস কেন 3 ধরছি? এটা পূর্ণ সংখ্যা, এই কারণে ধরছি। আচ্ছা এক্স স্কোয়ার এটা লিখলাম, দেন এক্স এর জায়গায় আমরা এখন প্লাস মাইনাস 3 বসাবো, উপরে তো স্কোয়ার। এখন 3 এর উপরে স্কোয়ার, দুইটা 3 গুণ করলে তো 9 হবে। 9 থেকে কি 10 বড়? হ্যাঁ বড়। এই যে 9 থেকে দেখো 10 এর দিকে দুইটা মাথা আছে আমাদের অঙ্ক অনুসারে, এই যে এক্স স্কোয়ার বলতে তো এই মূলত আমরা অ্যান্সারটা পাইছি, এটা এক্স স্কোয়ার করেটরেই তো 9টা পাইছি। 9 থেকে এই যে 10টা বড়। হ্যাঁ দেখো অ্যান্সারটা হয়েছে। আচ্ছা তারপর তো আমাদের টার্গেট হচ্ছে, দেখো আমাদের যতক্ষণ না মিথ্যা বের হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা চালাই যেতে হবে। হ্যাঁ, আমাদের যতক্ষণ না মিথ্যা বের হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা চালাই যেতে হবে, কারণ আমি কোন সময় মিথ্যা বের হবে সেটা তো আমাদের বের করতে হবে। এখন আমরা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 যাব। হ্যাঁ, এক্স স্কোয়ার দিলাম, এখন প্লাস মাইনাস 4 দিলাম, উপরে স্কোয়ার দিলাম। দেখো 4 এর উপর স্কোয়ার, দুইটা 4 গুণ দিলে 16 হবে। তারপর আমাদের অঙ্ক অনুসারে এইভাবে লেস দেন দেওয়া আছে, দেন 10 দেওয়া আছে। এখন দেখো 16 থেকে দুইটা মাথা কোন দিকে? 10 এর দিকে। 16 থেকে কি 10টা বড়? না, তো আমরা কেটে দেবো, এটা মিথ্যা, এই যে কেটে দিলাম। যেই মাত্র আমরা মিথ্যাটা পেয়ে যাব আমরা অঙ্কটা বন্ধ করে দিব। তো আমাদের অ্যান্সারটা কিন্তু পাইয়া গেছি আমরা। নির্ণয়ে সেট। হ্যাঁ, কি কি সত্য পাইছি আমরা একটু সাজায় লিখতে পারি। আমাদের সত্য পাইছি এই যে এইটা সত্য পাইছি, এই যে এইটা সত্য পাইছি, এইটা সত্য পাইছি, এইটা সত্য পাইছি, এইটা সত্য পাইছি। আর আমরা জানি সংখ্যা রেখা অনুসারে মাইনাসের মানগুলা বাম দিকে হয়। হ্যাঁ, -3, তারপর আমরা কি লিখতে পারি? -2 লিখতে পারি, -1 লিখতে পারি, তারপর আমরা 0 লিখতে পারি, তারপর আমরা কি লিখতে পারি? ধনাত্মক মানগুলা লিখতে পারি। সত্য কি আইছে? 1 আসছে, 2 আসছে, 3 আসছে। হ্যাঁ, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা।